সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে এর উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে, এই সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকেই। তার এই ধারাবাহিকতায় আমরা আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত দুজন প্রিয় মানুষ। আসুন পরিচিত তাদের সাথে। আমার সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফতাবউদ্দিন সরকার, মাননীয় সংসদ সদস্য নীলফামারী 1, এবং আমার সাথে আছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 16, এবং একই সাথে অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ে স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। আমি প্রথমে যাব আফতাবউদ্দিন সরকার স্যারের কাছে। স্যার, একজন বীর মুক্তিযোদ্ধা এবং আপনি বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। আমাদের আজকের প্রতিপাদ্যের বিষয় হচ্ছে 10ম জাতীয় সংসদ নির্বাচন ও উন্নয়নের ধারাবাহিকতা। আমরা দেখেছি সরকার আসে, সরকার যায়, সরকার চেঞ্জ হয়, কিন্তু এই সরকার একটা ভালো কাজ করে গেল, অন্য সরকার এসে কিন্তু সেটাকে কিন্তু প্রতিহিংসা শিকার হয়ে হোক, যেভাবে হোক, সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে ইমপ্লিমেন্টেশন না করে নতুন করে কিন্তু তারা কিন্তু শুরু করে। কিন্তু আমরা দেখেছি মাননীয় আওয়ামী লীগ সরকার 5 বছর সুন্দরভাবে কাটিয়ে এখন আবার নতুন করে সরকার গঠন করেছে। ধারাবাহিকতা কতটুকু সচল আছে বলে আপনি মনে করছেন? আজকে যে উন্নয়নের ধারাবাহিকতা সম্পর্কে আপনি বলতে চাচ্ছেন, সেটা হলো আমরা বুঝছি যে গত 5 বছরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তার প্রধানমন্ত্রীত্বে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, এটা আজকে মানুষের চোখে দেখলেও দেখা যায়, কানে শুনেই শেষ নয়, চোখে দেখার মতো সর্বক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত আছে। এবং সেটাকে আবারও নতুন করে এবার 10ম জাতীয় সংসদে এসে এই ধারাবাহিকতা আজকে 6 মাস চলতেছে, প্রায় 5 মাস অতিক্রম করেছি আমরা। সেই কাজগুলো কিন্তু থেমে নেই। আচ্ছা, সেই অগ্রগতিটাকে থেমে নেই। যে পরিকল্পনা ছিল, যে 2009 সালে শুরু করেছিল যে প্রেক্ষিত পঞ্চবার্ষিক পরিকল্পনা, এবং সেটাকে 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটা মধ্যমায়ের দেশে পরিণত করতে গিয়ে যেটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাই এখন পর্যন্ত সেটা অব্যাহত আছে। আচ্ছা, আর এটাও ঠিক, 5 বছর মেয়াদে অনেকগুলো পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, এগুলো বাস্তবায়িত হওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে এবারেও প্রয়োজন ছিল, দেশবাসী সেটা বুঝতে পেরেছে। গত 5 বছরে বাংলাদেশের মানুষের সফলতা এসেছে, শিক্ষায় বলেন, যোগাযোগে বলেন। আমাদের আরও বিস্তারিত বলতে চাই, সেটা অনেক সময়ের বিষয়। আমি ব্যক্তিগত জীবনেও আমি 2বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম 5 বছর, 85 থেকে 90 সালে মুক্তিযুদ্ধে ফিরে এসে জনপ্রতিনিধিত্ব করার অনেক দিন সুযোগ হয়েছে। আচ্ছা, এবং এবারে আমাকে বলতে গেলে অনেকটা ডেকে নিয়েই আমাকে নমিনেশন দিয়েছে আর কি। একটা সিগন্যাল পেয়েছিলাম আমি, সেই জন্য এসেছিলাম, আমাকে নমিনেশন দিয়েছে। তো এখানে যেটা লক্ষ্য করছি, এর আগেও সেন্ট্রাল কমিটিতে নানাভাবে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে নানা বিষয়ে, উপজেলা চেয়ারম্যান হিসেবে। এবং দীর্ঘ 24 বছর একটা উপজেলার আমি আওয়ামী লীগের সভাপতি, এবং 18 বছর থানা আওয়ামী লীগের সেক্রেটারি দায়িত্ব পালন করেছিলাম। এই কারণে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বলতে গেলে 1971, 67-68 যে উত্তাল যখন আইয়ুব বিরোধী আন্দোলন, 6 দফা প্রতিষ্ঠার, 6 দফার আন্দোলন, সেই সময় নীলফামারী জেলা ছাত্রলীগের আমি প্রেসিডেন্ট ছিলাম। আচ্ছা, কাজে জীবনের শুরু থেকেই এই কর্মযজ্ঞের সঙ্গে এটাকে পেয়ে বসেছে একেবারে। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলতে চাই সেটা হলো যে আজকে যে উন্নয়নের ধারাবাহিকতার কথা, অগ্রগতি যেটা চলছে, সেটা আমি মনে করি যে বাংলাদেশের যাই আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল, আমরা মুক্তিযুদ্ধ সেজন্যই করেছিলাম, যে মানুষের মুখে হাসি ফোটাবার জাতির পিতার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার এই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আমি স্বপ্নের কথা আরো শুনবো মোস্তাফিজুর রহমান চৌধুরী, যেটা হচ্ছে নবীন সংসদ হিসেবে যে কথাটি স্যারকে বলেছিলাম, যে উন্নয়নের কতটুকু ধারাবাহিকতা সরকার বজায় রাখছে এবং সরকার যে ভিশনগুলো আছে সেগুলো পূরণ করতে হবে, কি করা দরকার? আসলে আমাদের বর্তমান সরকার যে উন্নয়নের দ্বারা অব্যাহত আছে, উন্নয়ন বান্ধব সরকার, আমি মনে করি একটি সরকার একটা উন্নয়নের ধারাবাহিকতা যদি বজায় রাখতে যায়, তাহলে ক্ষমতায় থাকতে হয়, তাহলে তার ভিশনটা পূরণ হয়। যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এজন্য তারা উন্নতির শিখরে পৌঁছে গেছে। ঠিক তদ্রূপভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার, বিগত সরকার আমলে দেশের অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে নিঃসন্দেহে। এবং এইবার যখন আমরা আবার নির্বাচিত হয়ে আসলাম, এখন এই উন্নয়নের দ্বারা ইনশাল্লাহ অব্যাহত আছে। আমি একটা জিনিস আমার এলাকার কথা আমি বলতে পারি, আমার এলাকা হল খুব অবহেলিত। আমার আগে যিনি এমপি ছিলেন, তিনি বিএনপির এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন। আচ্ছা, কিন্তু উন্নয়ন বলতে খুবই কম হয়েছে, কোনো উন্নয়নেই তেমন দেখার মতো কোনো উন্নয়ন তিনি করেননি। তাই আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন আমাকে মনোনয়ন দিলেন,
আমি যখন মানুষের কাছে গেলাম, আমি প্রথমেই ওয়াদাবদ্ধ ছিলাম আমার এলাকায় দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা হলো সড়ক ও জনপথের একটি মাত্র রাস্তা। এই রাস্তাটা 91 সালে নির্মাণ হয়েছিল। এর পরবর্তীতে জাফর সাহেব আসার পর থেকে সেটার কোনো সংস্কার কাজ পর্যন্ত একজন মন্ত্রী থাকা সত্ত্বেও এলাকার যেভাবে উন্নয়ন করার কথা ছিল সেটা হয়নি আপনি মনে করছেন? হয়নি। এবং আমাদের 5টা ইউনিয়ন, আমাদের 15টা ইউনিয়ন আমাদের উপজেলায়, 5টা ইউনিয়ন হলো বঙ্গোপসাগর তীরে অবস্থিত। এটা বঙ্গোপসাগরের মাঝখানে শুধু একটা বেড়িবাঁধের এই পারে বঙ্গোপসাগর, এই গেলে হলো আমাদের ইউনিয়ন লোকালয়। ওখানে মনে করেন ফেমাসিয়া, গন্ডামারা, সরল, সনুয়া, এই ইউনিয়নগুলো হচ্ছে একদম বঙ্গোপসাগর তীরে। এই বেরিবেটটাও 91 ঘূর্ণিঝড়ে যখন আমাদের বাঁশখালীতে অনেক লোক মারা গেলেন, এরপরে এটা হলো, বেরিবেটটা হলো। এরপরে সংস্কার কাজ জাফর সাহেব করেন নাই, যার ফলে এখন বিভিন্ন জায়গায় এটা ভেঙে গেছে। জি, জাফর সাহেব করেনি, আপনি এখন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সংসদে এনেছে, আপনি করবেন। আপনার কি ভীষণ, আপনি কিভাবে কাজ করতে চাচ্ছেন? আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার প্রশ্নপত্র উত্তর ছিলেন, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আমি নেত্রী, আপনি দেশের উন্নয়ন করছেন, কিন্তু আমাদের বাঁশখালীতে মানুষের জীবন মরণ সমস্যা বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ নির্মাণ করার জন্য 200 কোটি টাকা প্রয়োজন। আচ্ছা, এখানে আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের যেহেতু স্থায়ী কমিটির সদস্য আছি, তাদের সাথে আলাপ করে দেখলাম তারা প্রজেক্ট আমি তৈরি করাইছি, ওখানে 200 কোটি টাকা লাগবে। তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম সংসদে দাঁড়িয়ে, নেত্রী, এখানে এটা আপনার হস্তক্ষেপ ছাড়া সম্ভব না, 200 কোটি টাকা পাওয়া কোনো অবস্থাতেই সম্ভব না, এটি কি করবেন আমি আপনার থেকে জানতে চাই। উনি স্পষ্ট ভাষায় বললেন, আমার মাননীয় সংসদ সদস্য যেটা বলছেন এটার সাথে আমি একমত। বাঁশখালী 200 কোটি টাকা বড় কথা না, জনগণের নিরাপত্তা, জনগণের জীবন, জনগণের বাঁশখালীবাসীকে বাঁচাতে হবে। সুতরাং আপনি পানি সম্পদ মন্ত্রী, আপনি উপস্থিত আছেন, আপনি প্রকল্প গ্রহণ করুন। অর্থমন্ত্রী, আপনি উপস্থিত আছেন, আপনি অর্থ ছাড় দেওয়ার ব্যবস্থা করুন। আমি একটু এই কথাগুলো আমি একটু সূত্র ধরে একটু জনাবে আফতাবউদ্দিন সরকারের কাছে যাচ্ছি, যেটা হচ্ছে যে যেটা বললো যে মুস্তাফিজুর রহমান, যে মাননীয় প্রধানমন্ত্রী বলার সাথে সাথে এই ধরনের কাজ আমরা কিন্তু বিগত দিনে কিন্তু শুনে এসেছি যে প্রধানমন্ত্রীর কানে যখন এই ধরনের বিষয়গুলো যায় সে দ্রুত এটিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। একজন দেশের প্রধানমন্ত্রী হিসেবে এই ধরনের উদ্যোগ আপনি কিভাবে দেখছেন? আর কি আমার এলাকার থেকে দেশবাসী মঙ্গার পদধ্বনি শুনতে পেয়েছিল, এটাই সেই ডোমার ডিম। মাননীয় এমপি এখন কিন্তু আর কেউ মঙ্গা বলছে না, এটা বলছি আমি, বলছি এখানে সূত্র এখান থেকে শুরু করতে চাচ্ছি আমি। সেই তিস্তা পাড়ের এই সমস্ত এলাকায় মানুষ মঙ্গা থাকতো। এই শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বিরোধী দলের নেত্রী ছিলেন, বিএনপির শাসনামলে পর 3 বছর তিনি সেই এলাকাগুলো গেছেন, মানুষকে সান্ত্বনা দিয়েছেন, মানুষকে ত্রাণ বিতরণ করেছেন। আই এম উইটনেস, আমার সভাপতিত্বে সেখানে মিটিং করেছেন, আমি যেহেতু উপজেলা তখন সভাপতি ছিলাম আওয়ামী লীগের। তো সেসব জায়গায় মানুষকে শান্ত হতে বলছে, ধৈর্য ধারণ করতে বলছে। ক্ষমতায় এসে তিনি ভুলে যান নাই সেই কথাগুলো, ভুলে যান নাই বলে ওই এলাকা অতি দ্রুত গোটা নীলফামারী জেলার মধ্যে সর্বপ্রথম ওইখানে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করেছে। এবং কয়েক হাজার পরিবার সেখানে তারা বেতন পাচ্ছে, বসে বসে বলতে গেলে কাজকর্ম করছে, বিভিন্ন সেক্টরে তারা কাজকর্ম করতেছে। তাছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ন্যাশনাল যেগুলো প্রজেক্ট সেগুলো সামাজিকভাবে যেগুলো মানুষকে উপকৃত করবে, এইসব বিষয় তো রয়েছেই। স্যার, আপনার এই কথাগুলো শুনবো, তার ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলসের সৌজন্য ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অত্যন্ত দুজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, মুস্তাফিজুর রহমান চৌধুরী এবং আফতাবউদ্দিন সরকার। আফতাবউদ্দিন সরকার স্যার, যেটা বিরতির আগে আমরা বলেছিলাম যে আসলে সরকার চেষ্টা করছে এবং মঙ্গা, যেটা এখন আর মঙ্গার নাম নেই, এখন হচ্ছে যে একটা, সেই জন্য আমি সেই কথা বলতে চাচ্ছিলাম, সেই মঙ্গা এমন এক অবস্থা আমাদের প্রধানমন্ত্রীর মনে সে কথা দাগ কেটেছিল, এবং দাগ কেটেছিল বলেই সেই মঙ্গাকে কিভাবে ওভারকাম করা যাবে এই জন্য এসব এলাকায় বিশেষ প্রকল্প, যেটা আমি বললাম ন্যাশনাল সার্ভিস বলছি। মাননীয় এমপি, আপনি কি পুরোটাই কৃতিত্ব কি প্রধানমন্ত্রীকে দিচ্ছেন এটার জন্য? আমি দিচ্ছি পুরোটাই তার পেটনা সেই করেছেন, সেই করতে মনে রেখেছেন এই বিষয়গুলো। কেন আমাদের এলাকায় সে সময় এমপি ছিল না, এমপি ছিল তখন বিরোধী দলের এমপি, দ্যাট ইজ বিএনপির এমপি ছিল। তারা সে সময় এগুলোকে কানের আমলে নেয়নি। এবং ওই সময় এলাকায় আমাদের যখন প্রধানমন্ত্রী তখনকার বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা যখন গিয়ে মানুষকে শান্ত হইতে বললেন, ধৈর্য ধারণ করতে বললেন এবং ত্রাণ বিতরণ করলেন, তখন পাশাপাশি আবার বিএনপির মন্ত্রীরা গিয়ে নীলফামারীতে মিটিং করে বলে যে
এই সমস্ত মফিজ এলাকার মানুষ, এলাকার মানুষ। আচ্ছা আচ্ছা, মফিজ অর্থাৎ মফিজ বোঝেন কি আপনারা? মফিজ হলো যে এই যে বাসের ছাদে উঠে মানুষজন আসে, নিম্ন শ্রেণীর মানুষ, এলাকার মফিজ মানুষকে আখ্যায়িত করেছে তারা। মানুষের এই সমস্ত এইভাবে তাদেরকে মানুষকে করেছে। তো এইসব মানুষের দুঃখ যন্ত্রণা অনেক ছিল, তো সেগুলো থেকে কীভাবে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে এসে এই মানুষগুলো কি উপকার করা যায় সেটা তিনি করেছেন ওই এলাকাগুলোতে। আচ্ছা, এই নীলফামারী জেলা এই সমস্ত অনগ্রসর, এমনিতে অনগ্রসর এলাকা, এগুলোকে নানামুখী কর্মকাণ্ড দিয়ে শুধু সেখানে থেমে থাকেনি, সেখানে অবকাঠামো, রাস্তার উন্নয়ন যথেষ্ট হয়েছে। স্যার, অবকাঠামো কথা শুনবো একটু মোস্তাফিজুর রহমান চৌধুরী, যেটা আমি আপনাকে এর আগে বলেছিলাম যে আপনার এলাকা বলছেন যে সরকার বলার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী কাজগুলো করে দিয়েছে। এখন কি কি সমস্যা আছে? কারণ আমরা দীর্ঘদিনে শুনেছি যে চট্টগ্রাম একটি পানিবন্দির একটি কথা আছে, যে পানি বর্ষার সময় হচ্ছে যে পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। এইগুলোকে বাস্তবায়ন করার জন্য বা এগুলোকে ইমপ্রুভ করার জন্য কি কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? আমার উপজেলাটা হলো মফস্বল। আচ্ছা, আমাদের ওখানে জলবদ্ধতা সৃষ্টির তেমন কোনো ইয়ে নেই। এখন কি কি সমস্যাগুলো আছে আপনার এলাকায়? এখন আমার এলাকায় আরেকটা জিনিস আপনি খুশি হবেন, অত্যন্ত আনন্দের বিষয়। আমি 5 মাস কয়দিন হলো মনে হয় আমরা নির্বাচিত হলাম, প্রায় 6 মাসের মতো, 6 মাসের কাছাকাছি। এখানে আমার যে একটি মাস তো যে সড়কের কথা বলছি, যেটা যাওয়া সব করতে পারেনি, সেটা আমি পুরো টেন্ডার করে দিয়েছি। আচ্ছা, 50% কাজ অলরেডি হয়ে গেছে এই 5 মাসের মধ্যেই। অসাধারণ। 24 কোটি টাকার কাজ টেন্ডার হয়ে গেছে, অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, বাকি কাজ চলতেছে। এটা পুকুরিয়া থেকে টৈটং পর্যন্ত কাজ ইনশাআল্লাহ সম্পন্ন হয়ে যাবে। আপনাকে বিপুল ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচিত করে কিন্তু সংসদে পাঠিয়েছে। তাদের অনেক প্রত্যাশা আছে আপনার থেকে আর কি, সেগুলো পূরণ করার জন্য আপনি কিভাবে কাজ করবেন? আমার বাঁশখালীতে সারা বাংলাদেশে বিএনপি ভোট করে নাই, কিন্তু আমার বাঁশখালীতে ভিন্ন রকম। আমার বাঁশখালীতে নির্বাচন হয়েছে। আচ্ছা, 1,48,000 ভোটে আমি নির্বাচিত হয়েছি। তা তাদের আমার যে প্রত্যাশা, সেটার জন্য আমি কাজ করে যাচ্ছি, এবং আমি এর মধ্যে অনেক কাজ আমি ইনশাআল্লাহ আমি করেছি। যেমন রাস্তাটা 24 কোটি টাকার টেন্ডার হয়ে গেছে, 200 কোটি টাকা প্রধানমন্ত্রী, এটা বর্ষার মৌসুমের পরে শুরু হবে। আর আমার কোর্ট বিল্ডিং জমা শিবিরের ওই আর সাইদের আয়ের দিন কোর্ট বিল্ডিংটা পুরাই দিছিল, ওইটার জন্য আমি 7 কোটি টাকা স্যাংশন করেছি অর্থ মন্ত্রণালয় থেকে, ওইটার কোর্ট বিল্ডিং করার জন্য। তারপর সোনুয়া কুতুবদিয়া চ্যানেলে যেখানে নৌ চলাচল করে, ওখানে আমি 4 কোটি টাকার একটা প্রজেক্ট পেয়েছি নৌ মন্ত্রণালয় থেকে। আচ্ছা, আমি যখন সংসদে দাঁড়িয়ে বললাম আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে, আমার বাঁশখালীতে 20 বছরের আগে একটা অ্যাম্বুলেন্স আছে, আচ্ছা, এটা যাওয়ার পথে পথে রোগী মারা যায় এবং এক্সরে মেশিন নেই। তখন আমার স্বাস্থ্যমন্ত্রী উঠে আমাকে উত্তর দিলেন, মাননীয় সংসদ আজকে বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন বন্ধ, রোববারে গিয়ে আপনার এক্সরে মেশিন এবং অ্যাম্বুলেন্স আপনি পেয়ে যাবেন। ঠিকই আমি রোববারে গেলাম, আমার অ্যাম্বুলেন্স এবং এক্সরে মেশিন আমি। তার মানে প্রতিটি বিষয়ে আপনার সরকার সাড়া দিয়েছে আপনার বিষয়ে। মাননীয় এমপি আফতাবউদ্দিন, আপনি বিষয়টি কিভাবে দেখছেন এবং আপনার এলাকায় কি সমস্যা আছে এবং সেগুলোকে ইমপ্রুভমেন্ট করার জন্য আপনি কিভাবে কাজ করছেন? না, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমি দৌড়ঝাঁপ করতেছি। আচ্ছা, দৌড়ঝাঁপটা এরকম আসলে এইসব বিষয়ে উপস্থাপনা করে একজন বীর মুক্তিযোদ্ধা এবং একই সাথে হচ্ছে যে দুবার আপনার উপজেলা চেয়ারম্যান ছিলেন, সেক্ষেত্রে অভিজ্ঞতার ঝুলিটা কিন্তু আপনার অনেক বেশি, কিন্তু সেই অভিজ্ঞতা কাজে লাগাবার চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আমার ওখানে আপনি জানেন এখানে ডোমার এবং ডিমলা 2টা উপজেলা মিলে 20টা ইউনিয়ন, একটা পৌরসভা, সেটা 2টা উপজেলার একটা যে ছিল গত শাসন এই 5 বছরে 9তম জাতীয় সংসদে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেটাকে বলে শৈলার ঘাট ব্রিজ, এটাকে সম্পূর্ণ হয়ে গেছে, রোডটা হয়ে গেছে, 2টা উপজেলার একটা বন্ধন রচনা হয়ে গেছে। পাশাপাশি তার উজানে এটাকে বলে খোকসাঘাট একটা ব্রিজ, এটা অসমাপ্ত, দীর্ঘদিন ধরে অসমাপ্ত ছিল। এটার ইতিমধ্যে 2 কোটি টাকার একটা স্যাংশন চলে আসছে, ঠিকাদার এখন নতুন করে জুলাই মাস থেকে কার্যক্রম শুরু করবে। এই টাকাটা ইতিমধ্যে সড়ক জনপদ বিভাগকে ছাড় করে দেওয়া হয়ে গেছে এবং অতি শীঘ্রই জুলাই মাসের মধ্যে আশা করছি 6 মাসের মধ্যে এরা চলাচলের উপযোগী হবে। এই রাস্তাটা হয়ে পাঙ্গা হয়ে বামনিয়া হয়ে ডোমারের সঙ্গে এর সংযোগ রক্ষা হবে। আমরা পাশাপাশি চেষ্টা করতেছি যে আমাদের ওখানে আপনারা জানেন যে সীমান্ত চিলাহাটির থেকে স্থল বন্দর, নেপাল ভুটান হয়ে যোগাযোগের জন্য চিলাহাটিতে একটা স্থল বন্দর, এটা রীতিমতো আমাদের গত 13 সালের প্রথম অগস্ট সম্ভবত 1 আগস্টে এটা গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। এটা কাজ অব্যাহত আছে এবং আমরা খুব শীঘ্রই একটা মিশন ভারতে যাবে, পশ্চিমবাংলায় গিয়ে সেখান থেকে কথাবার্তা বলে এটাকে কি করে দ্রুত সম্ভব কীভাবে হয়। রামতনগর ট্রেন এখানে আপনার ঢাকার থেকে ছেড়ে গিয়ে এটা সৈয়দপুর পর্যন্ত যায়। আচ্ছা, নীলফামারী পর্যন্ত যায়, কিন্তু ফিরে আসে সৈয়দপুর থেকে, কারণ এখানে ওয়াশিংয়ের ব্যবস্থা ছিল না,
এত দূর থেকে রাস্তা পথটা বেয়ে যাবে, গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন দরকার, সেখানে স্টাফ এবং ক্লিনিং রুম সব কিছু চিলাহাটিতে ইতিমধ্যে হয়ে গেছে এবং আমরা ইতিমধ্যে মন্ত্রী মহোদয়ের কাছে কথাবার্তা বলছি, সংসদে উত্থাপন করেছি। পাশাপাশি মহাপরিচালক, রেলের মহাপরিচালক ডিজির সঙ্গে, সেও অগ্নিবীর মুক্তিযোদ্ধা, যথেষ্ট তার সাথে হৃদ্যতা ইতিমধ্যে জন্ম হয়ে গেছে। আশা করছি খুব শীঘ্রই, খুবই শীঘ্রই আমরা নীলসাগর ট্রেনে উঠে আমরা ডোমার হয়ে চিলাহাটি পর্যন্ত আমরা আশা করছি। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে রাজনীতি করছেন, সে আদর্শকে, তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নে কিভাবে কাজ করতে চাচ্ছেন যদি আমাদেরকে ছোট করে বলেন। কাজ হলে আমাদের সংক্ষেপে কথা হলে জাতিকে আমাদেরকে ইতিহাস, যে ইতিহাস বিকৃত হয়েছে, জি আপনি বলছেন যে সত্য যে ইতিহাস সেটাকে জাতিকে বোঝাতে হবে। এই ইতিহাস বিকৃতি যেটা ঘটেছে এতদিনে ৭৫ সালের পর, সেই ইতিহাস বিকৃতিটাকে আমাদেরকে কাজ করতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামী প্রজন্মের কাছে আমাদেরকে সঠিক ইতিহাস পৌঁছাতে হবে। আমরা ভেবে অস্থির হয়ে যাই এই কারণে যে আমরা যারা মুক্তিযোদ্ধা, দোজ হু আর হিমসেলফ হিস্ট্রি, তারা আজকে এখনো বেঁচেই আছি, অথচ আমাদেরকে শুনতে হচ্ছে ইতিহাস বিকৃতির পালা। এই যে আমাদের জন্য একটা অবক্ষয়, জাতির জন্য অবক্ষয়, সেখান থেকে বের হতে হবে এবং সেইটাই আমাদের হলো প্রধান মুখ্য উদ্দেশ্য। আমরা সেইখানে যেতে চাই। এখনো বঙ্গবন্ধুকে নিয়ে, জাতির পিতা নিয়ে কটাক্ষ করা হয়, এখনো নানাভাবে প্রথম প্রেসিডেন্টকে এসব কথা উত্থাপিত হয়। এগুলো সংসদের এবং রাজনীতির কথা নয়, এগুলো জাতীয়, আমাদের জাতীয় বিষয়, ইস্যু, বাংলাদেশের অভ্যুদয়, বাঙালি জাতির অভ্যুদয়, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা, এটাকে যদি আজকে ভুলুণ্ঠিত হয়ে যায় তাহলে এই দেশটা পৃথিবীর ইতিহাসে এটা আপনি কি মনে করছেন এটি একটি মানে অপরাধ এবং এটা একটা রাষ্ট্রদ্রোহী অপরাধ? অপরাধ না, আমি অপরাধ বলবো না, এটাকে রাষ্ট্রদ্রোহী অপরাধ শুধু না, এটাকে বলবো যে এটা নিজের বিবেকের সঙ্গে এটা প্রতারণা। নিজে এটা মানে কোনো, আজকে অনেক টক শোতে শুনেছি আমরা যে অনেক বিবেকবান মানুষ, লার্নেড মানুষ, আমার ওখানে একজন, আমি বড় কথা, ছোট মানুষ হিসেবে বড় কথা বলতে চাই এইভাবে যে আজকে আমরা এমাজউদ্দিন সাহেব নামে একজন প্রিন্সিপাল ছিলেন নীলফামারী কলেজে, এক সময় তাকে আমরা পোটলাপুটি বেঁধে আমরা তাকে নীলফামারী ট্রেনে উঠে দিয়েছি ঢাকার দিকে, আপনি চলে যান, তখন ফুলছড়ি ঘাট হয়ে ঢাকা আসতে হতো। ৬৬-৬৭-তে, আমি ৬৮-তে গিয়ে নীলফামারী জেলা ছাত্রলীগ প্রেসিডেন্ট ছিলাম। তার মানে আপনি দেশের যে সঠিক ইতিহাস আমরা রচনা করে দেখেছি, আমরা দেখেছি। বঙ্গবন্ধু যখন ৭ই মার্চে বললেন, যখন আমাদের ক্ষমতা দিচ্ছে না, তখন আমরা ৭০ নির্বাচনের পর যখন নিরঙ্কুশ সংগঠিত অর্জন করলাম, তখন বঙ্গবন্ধু ৭ই মার্চে বাধ্য হয়ে বলল যে আওয়ামী লীগের নেতৃত্বে গ্রামে গঞ্জে সর্বত্র থানায় আওয়ামী লীগের ইউনিয়ন নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। সেই সংগ্রাম পরিষদের আই ওয়াজ সেক্রেটারি ডিমলা থানা সংগ্রাম কমিটির। মাননীয় সংসদে আমি এই কথার সূত্র দিয়ে আপনার কাছে আসতে চাচ্ছি যে আসলে নবীন সংসদ সরকার আপনাকে নমিনেশন দিয়ে সংসদে পাঠিয়েছে নির্বাচিত করে, সেক্ষেত্রে হচ্ছে যে যেটা বললো আর কি যে আমাদের স্যার, যে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আসলে ইতিহাস বিকৃতির বিষয়টিকে আর কি? এটা কিন্তু উন্নয়নের পথে কিন্তু আমাদের একটা বাধা হিসেবে কিন্তু মাঝে মাঝে এসে দাঁড়ায়। কিন্তু বাংলাদেশের ইতিহাসকে তারা অনেকভাবে বিকৃত করতে চেয়েছিল, কিন্তু এটা আমাদেরকে আজকে সংশোধন করতে হবে এবং এই ধারাবাহিকতায় নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস তাদের হাতে তুলে দিতে হবে। রাইট। আর আপনি যদি আমাদেরকে সর্বশেষ একটু স্বপ্নের বাণী শুনান যে কিভাবে কি করতে চাচ্ছেন, এলাকার উন্নয়নে কি করবেন, স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আসলে কি করা দরকার? আমি স্বপ্নের বাংলাদেশ তো আছেই, তারপর আমি যেহেতু আমার বাঁশখালীটা উপজেলাটা খুবই অবহেলিত, আমি চাই বাঁশখালীকে আমার জননেত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে আমার মাধ্যমে আমার নেত্রী বাঁশখালীকে আমি একটা আদর্শ মডেল উপজেলা হিসাবে ইনশাআল্লাহ আমি। আর আপনি বলছেন যে এলাকার জনগণ আপনাকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে, সেক্ষেত্রে এলাকার জনগণের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে? আমি এলাকার জনগণকে বলতে চাই, আমি তাদেরকে তাদের যে আশা যে প্রত্যাশা নিয়ে তারা আপনাকে সংসদে পাঠিয়েছে তার প্রাপ্তি অবশ্যই ঘটাবেন। হ্যাঁ, তার প্রাপ্তি যাতে আমি করাইতে পারি, কাজ যাতে করাইতে পারি, সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই এবং আমার জনগণকে আমি ধন্যবাদ জানাই আমাকে যাতে এই কাজ করার সুযোগ দেওয়ার জন্য। জি, আফতাবউদ্দিন সরকার স্যার, সর্বশেষ হচ্ছে যে আসলে আমাদের কি করা দরকার, প্রতিবন্ধকতা গুলো কি আছে, কিভাবে কাটিয়ে উঠতে পারি? না, এগুলো আমি আপনার এই মোহনা টিভির মাধ্যমে আমি আমার এলাকাবাসীকে, দেশবাসীকে আপাতত বলতে চাই ভাবে যে আজকে ইতিহাস বিকৃতির পালা শেষ হওয়া উচিত। প্রথম কথা, এটা কি সম্ভব? সম্ভব, কেন সম্ভব নয়? সম্ভব হয়েছে বলে আজকে সংসদ আপনারা দেখছেন না সংসদে কি হচ্ছে, এবং সংসদে বলা হচ্ছে যে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসেছে,
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যদি মানে খেলার মাঠে যদি রেফারি ঢুকে পড়ে আর মাঠে যদি একটা দল যদি না ঢোকে আরেকটা পক্ষে না আসে তাহলে তো উইন করতে হবে। তাই সেই উইনার বলতে আপনি আমি যেমন হিমসেল আমি একজন মাল্টি মিলিয়নারের সঙ্গে যুদ্ধ করেছি। এরা রংপুর বৃহত্তর বেল্টে তো এরশাদ সাহেবের জাতীয় পার্টির দুর্গ, সেখানে তার সঙ্গে আমি লড়াই করেছি। সেখানে ৭৫,০০০-এর বেশি ভোটে ডোমাডিমরা মানুষ আমাকে নির্বাচিত করেছে ব্যবধান দিয়ে। তো এটা করেছে আমাকে, আমি সে চেষ্টা করতেছি সে এলাকার জন্য। চিলাহারিতে স্থলবন্ধ যেটা বললাম আমি, নীলসাগর ট্রেন দ্রুত দৌড়ে যায় যেন, এবং ডোমা উপজেলাতে এখান থেকে ৭ কিলোমিটার দূরে হাসপাতালটা, সেইখানে একটা মানে রেজিস্টার্ড ডাক্তার আলাদাভাবে পৌরবাসীকে উপহার দিতে চেষ্টা করতেছি আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে। পাশাপাশি ডিমলা আমাদের যেসব জায়গায় স্বাস্থ্যের অভাব আছে সেগুলো আবার চেষ্টা করতেছি। আপনারা তো সুফল তো দেখছেন, গ্রামে গ্রামে সমস্ত ইউনিয়ন লেভেলে ওয়ার্ড লেভেলে চলে গেছে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা। শিক্ষার কথা তো আমি নাই বললাম, শিক্ষা তো আজকে বলার অপেক্ষা রাখে না। শতভাগ ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে, তাদের স্কুল ফিডিং পর্যন্ত দেওয়া হচ্ছে, বই তো নতুন বছরের প্রথম দিনে বই দিচ্ছেই। আমার জাতিকে শেখ হাসিনা এগিয়ে নিতে চায়, যেটা আমার জাতির পিতার স্বপ্ন ছিল। সেটা বাচ্চা আমার শিক্ষিত হইলে পরে তারাই সমস্ত আগামী দিনের চিন্তা ভাবনা করবে, দেশ কি হবে। নতুন প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাই সঠিক ইতিহাস। জি, আমরা আশা করছি যে সরকার যে আমাদের যে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার গঠন করেছে সেই সরকারের মাধ্যমেই দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশা করছি। এটাকে যতই দেউ না বাধা সৃষ্টি করতে পারবে না, কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। সবচেয়ে বড় কথা হলো আমরা দেশটার অভ্যুদয়ের জন্য যাদের সাথে লড়াই করেছি, সেই শিবির জামাত জঙ্গি তৎপরতার আজকে যেটা, এটা মানুষ বাংলার মানুষ মেনে নেবে না। বঙ্গবন্ধুর সময় ছিল, 1971-এ মুক্তিযুদ্ধের সময় ছিল, তখন যারা করেছে জ্বালিয়েছে, দেশটাকে জ্বালিয়েছে, এখনো তার জ্বালাবার চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা সেটাকে মোকাবেলা করেই আমরা টিকে থাকতে চাই। আমরা এই কথার সাথে একমত যে আসলে মানুষ এটা মোকাবেলা করবে এবং দেশ অনেক দূর এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাদের দুজনকে। ধন্যবাদ আপনাদের। আমরা এই মোহনা টিভির মাধ্যমে আমরা আমাদের এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, জননেত্রীর সঠিক নির্দেশনায় আজকে তার সঠিক নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ নতুন করে উদ্ভাসিত হবে। আমরা একই কথার সাথে মিলিয়ে বলতে পারি যে আসলে একটি সুন্দর এবং সোনার বাংলা অবশ্যই গর্বে বাংলাদেশের মানুষ, সে আশাবাদটুকু ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং উন্নয়ন সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা দেশবাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।